রাকিব, তুমি আরেকটা বিয়ে করো। দিশা আমার বুকে মাথা রেখে শুয়ে আছে। হঠাৎ দিশার মুখে এই কথাটা শুনে আমি চমকে উঠলাম। দিশা আর আমি একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি। আমাদের বিয়ের 1.5 বছর পর দিশা এটা কি বলছে? তার মানে দিশা কি আমার সাথে সুখী না? আমি কি তাকে সুখে রাখতে পারিনি? মনে হাজারটা প্রশ্ন ভেসে আসছে। তাই আমি কিছুই না বুঝে দিশাকে বললাম, দিশা কি বলছো তুমি? বুঝিনি। বলছি তুমি আরেকটা বিয়ে করো। কেন? কারণটা তুমি ভালোই জানো। আমি কিছুই বুঝতে পারছি না। আম্মু কিছু বলেছে? দিশা আর কোনো কথা না বলে আমার বুকে নীরবে কান্না করতে লাগলো। কি, আপনারা কিছুই বুঝতে পারছেন না তাই তো? তাহলে চলুন আমাদের বিয়ের প্রথম দিকে, মানে 1.5 বছর আগে ফিরে যাই। 1.5 বছর আগে আমি দিশাকে নিয়ে একা একা বিয়ে করেছিলাম কাজী অফিসে। তাই আব্বু আম্মু আবার আমাদের বড় করে অনুষ্ঠান করে বিয়ে দিতে চাইল। তাই আজ আমাদের বাসায় বিয়ের অনুষ্ঠান, মানে বউ ভাত। সেজন্য দিশাকে সাজানোর জন্য অনেক বড় বিউটিশিয়ান আনা হলো, কিন্তু দিশা মানা করে দিল। তাই আম্মুকে দিশা বলল, আম্মু বলো দিশা, আমি এসব বিউটিশিয়ানদের কাছে সাজবো না। কেন? এরা তো বিখ্যাত বিউটিশিয়ান। তবুও প্লিজ আপনি মানা করে দিন না। তাহলে কিভাবে সাজবে? আজকে তো অনেক মানুষ আসবে, একটু না সাজলে কি হয়? সেটা আমি ম্যানেজ করে নিচ্ছি। আপনি মানা করে দিন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আম্মু বলেই দিশা আম্মুকে জড়িয়ে ধরল। বিউটিশিয়ানদের আম্মু মানা করে দিল, ওরা তাই চলে গেল। বাসায় বিয়ের কাজ, তাই আমি অনেক কাজ করছি। রুমের পাশ দিয়ে যেতেই কে যেন পেছন থেকে কলার টেনে নিয়ে রুমের মধ্যে নিয়ে গেল আমাকে। রুমের ভিতরে নিয়ে গিয়েই সে দরজা আটকে দিল। আমি পেছনে ঘুরে দেখি, এ কি, এটা তো দিশা। আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। আমি ওকে বললাম, কি ব্যাপার দিশা, তুমি আমাকে রুমে এভাবে নিয়ে এলে কেন? কি করব? আমার জামাই এত কাজ করছে, নিজের বউকে সে ভুলেই গেছে কাজের ঠেলায়। বউয়ের জন্য তার কাছে সময় নেই। তারপর আমি দিশার দিকে এগিয়ে যেতে যেতে বললাম, ও, আমার বউয়ের বুঝি সময় চাই? এই কি করছো? একদম কাছে আসার চেষ্টা করবে না। বাসা ভর্তি মানুষ অনেক, আমি কিন্তু চিৎকার করব। দাও চিৎকার বলেই দিশার আরও কাছে যেতে লাগলাম। দিশা পেছনে যেতে লাগলো। একসময় দিশা দরজার সাথে ঠেকে গেল। আমিও দিশার অনেক কাছে চলে এলাম। দিশার কাছে যেতেই দিশার চোখটা বন্ধ করে নিল। তারপর দিশার এরকম ভয় পাওয়া দেখে আমার মনে মনে অনেক হাসি লাগছে। তাই কোনো রকমে হাসি চেপে দিশার কপালে আলতো করে চুমু দিলাম। দিশা আমার এমন করা দেখে সেও একটু সাহস পেল আর চোখ খুলল। তারপর দিশাও আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরল। ওই অবস্থায় আমি দিশাকে বললাম, বলো এখন আমাকে কেন ডাকলে? আমার আরও কিছু কাজ আছে। দিশা বলল, কাজকে গুল্লি মারো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। বলো কি সারপ্রাইজ? আমাকে সাজিয়ে দিতে হবে। হ্যাঁ, তার জন্য শহরের বিখ্যাত বিউটিশিয়ানদের তো আনা হয়েছে, তারা সাজিয়ে দেবে। তাদেরকে আমি আম্মুকে দিয়ে বিদায় করিয়েছি। কেন? তাহলে কে সাজিয়ে দেবে? এই তুমি কি গাধা নাকি? তোমার জন্যই তো এত কিছু করলাম, তুমি সাজিয়ে দেবে? তারপর আমি দিশাকে জড়িয়ে ধরা অবস্থা থেকে ছেড়ে দিয়ে অবাক হয়ে বললাম, সত্যি তুমি আমার জন্য তাদেরকে বিদায় করেছ? আমি সাজিয়ে দেব তোমাকে? জি, আমার একমাত্র জামাই। থ্যাংক ইউ আমার কিউটি বউ। এখন তুমি গোসল করে আসো, আমিও ততক্ষণ একটু কাজ করে আসি। না, তোমার কোথাও যাওয়া নেই, কাজ করার অনেক আছে। তুমি এখানে বসে থাকো, আমি গোসল করে আসি। কিন্তু? আবার কিন্তু বলে? আমি যেটা বলেছি সেটাই। ওকে আমার সোনা বউ। এই তো আমার কিউট জামাই। আমি একটু দুষ্টুমি করে দিশাকে বললাম, দিশা আমিও তোমার সাথে গোসল করতে আসি। ফাজিল ছেলে, বসো এখানে। ওকে। তারপর দিশাও মুচকে হাসি দিয়ে ওয়াশরুমে চলে গেল। 15 মিনিট পর দিশা ওয়াশরুম থেকে বের হলো। শাড়ি পরে বের হয়েছে, চুল বেয়ে টপ টপ করে কোমরে পানি পড়ছে। মনটাকে যেন ঘায়াল করে দিল। তারপর দিশা আমাকে বলল, এভাবে কি দেখছো? আমার বউকে দেখি। আগে কখনো দেখনি? দেখেছি, কিন্তু আমার বউটা আগের থেকে আরও সুন্দর হয়ে গেছে, সেটা খেয়াল করিনি। থাক, আর পাম দিতে হবে না। রাকিব কখনো পাম দেয় না। যাই হোক, তুমি বিয়ের জন্য কি পরবা, শাড়ি নাকি লেহেঙ্গা? দুটোই আছে। আমি বাঙালি নারী, শাড়িই আমার অহংকার। এসব বিদেশি কালচার আমি মানতে পারবো না, তাই শাড়িই পরবো। গুড ডিসিশন, আমিও এটাই চাই। তা তুমি যে শাড়ি পরেছো তাই বলে এটা? আরে না, বিয়ের শাড়ি আলাদা। তারপর দিশা ওয়ার্ড্রপ থেকে একটা সুন্দর শাড়ি বের করে আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, নাও। এটা আমি কি করব? আরে গাধা, তুমি তো শাড়ি পরিয়ে দেবে নাকি? ও সরি। তারপর আমি দিশাকে বললাম, নাও খুলে ফেলো। কি খুলবো? আরে ওই শাড়ি খুলে ফেলো, এটা পরতে হবে না। ও আচ্ছা ঠিক আছে বলেই দিশা আগের শাড়িটা খুলে ফেলল। তারপর আমি দিশাকে শাড়ি পরানোর জন্য প্রথমে শাড়ির এক কোণা দিশার পেটের ওখানে গুজে দিলাম। দিশা আমার স্পর্শ পেয়ে চোখ বন্ধ করে আছে। তারপর একটা রাউন্ড দিয়ে কুচি করার জন্য রেখে বাকি অংশ আঁচল হিসেবে দিশার কাঁধে তুলে দিলাম। তারপর আমি শাড়ির কুচি ধরে দিশার পেট বরাবর গুজে দিলাম, আর সাথে সাথে দিশাও আমাকে জড়িয়ে ধরল। তারপর দিশাকে ড্রেসিং টেবিলের সামনে বসালাম আর কাঁধে মাথা রেখে বললাম,
বাহ, আমার বউকে তো অনেক সুন্দর লাগছে। এখন সাজিয়ে দাও। তারপর আমি দিশার কথা মতো ওকে সাজিয়েও দিলাম। অবশ্য দিশায় ডিরেকশন দিয়েছে আর আমি শুধু সাজিয়ে দিয়েছি। সাজিয়ে দেওয়ার পর দিশার মাথায় শেষে ঘোমটাটা তুলে দিলাম। একদম বউ বউ লাগছে দিশাকে। তারপর দিশা আমাকে বলল, যাও তুমি গোসল করে আসো। আচ্ছা বলেই আমি ওয়াশরুমে চলে গেলাম। গোসল সেরে বাইরে এসে আমিও শেরওয়ানি পরে নিলাম। দিশা বলল, পাগড়িটা আমি দিয়ে দিই। আচ্ছা দাও। তারপর দিশা আমার মাথায় পাগড়ি দিয়ে দিল। দিশা আমাকে বলল, বাহ, আমার জামাইকে তো অনেক কিউট লাগছে। নিচে অনেক মেয়ে আছে, আমার জামাইয়ের নজর লাগবে বলেই দিশার চোখের কাজল আমার কানের নিচে দিয়ে দিল। তারপর বলল, হ্যাঁ এখন ঠিক আছে, চলো নিচে যাবে না? সবাই আমার জন্য অপেক্ষা করছে। এভাবে যাব না। তাহলে কিভাবে যাবা? আমাকে কোলে করে নিয়ে চলো। তুমি কি পাগল হয়েছ? নিচে কত আত্মীয় স্বজন আছে, তারা কি মনে করবে? দিশা বলল, আমার জামাইয়ের কোলে করে যাব, তাতে কার কি? নিচে গিয়ে কি বলবে? যদি কেউ জিজ্ঞেস করে বলবো আমার পায়ের ব্যথা। বাহ, কি হিটলারি বুদ্ধি। এখন বেশি কথা না বলে কোলে নাও। কি আর করার, দিশার কথা মতো ওকে কোলে তুলে নিলাম। ওরে বাবা, এত ভারী কেন? দিশাকে কোলে নিয়ে ওকে বললাম, দিশা তোমার ওজন জানি কত? কেন, কি হয়েছে? আরে বলো না প্লিজ। 49 কেজি। কেন, আমি মোটা বুঝি? আরে না, আমার তো 1 কেজি কমই লাগছে। হয়েছে, এখন কথা না বলে তাড়াতাড়ি চলো। ওকে ম্যাম। বলেই আমি দিশাকে কোলে নিয়ে রুম থেকে বের হয়ে নিচে যেতে লাগলাম। সিঁড়ির কাছে যেতেই সবাই আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হয় কোনো এলিয়েন দেখছে। সবার তাকিয়ে থাকা দেখে দিশা মনে হলো লজ্জা পেয়েছে, তাই ও আমার বুকে মাথা রেখে মুখ লুকালো। মনে মনে ভাবলাম, শালা, আমি এখন কি দিয়ে মুখ লুকাই? স্টেজের কাছে আসতেই দিশাকে কোল থেকে নামিয়ে বসিয়ে দিলাম। আমার আম্মু আমার কাছে এসে বলল, কিরে দিশার কি হয়েছে, তুই কোলে করে নিয়ে আসলি যে? আম্মু, ওর পায়ে একটু ব্যথা লেগেছে, তাই হাঁটতে কষ্ট হচ্ছে, এজন্য কোলে করে নিয়ে আসলাম। কি করে লাগলো সেটা তোমার বৌমাকে জিজ্ঞেস করো। আমি গেলাম বলেই সেখান থেকে কেটে পড়লাম। না হলে যে আরও কত প্রশ্নের সম্মুখীন হতে হতো আল্লাহ জানে। দিশা যেহেতু আমাকে এরকম করতে বাধ্য করেছে, তাই দিশাকেই ফাঁসিয়ে দিলাম। এখন আম্মু দিশাকে জিজ্ঞাসা করলো। আম্মু বলল, দিশা মা, পায়ে লাগলো কি করে? দিশা বলল, মানে আম্মু সিঁড়িতে উঠতে গিয়ে লেগেছে। একটু দেখে শুনে চলতে পারো না? সরি আম্মু। আমি অন্য স্টেজে বসে আছি। অনেক আত্মীয় স্বজন এসেছে। আব্বুর অনেক বিজনেস পার্টনারের সাথে আমাদের অনেক রিলেটিভ। মানুষে আমাদের বাসাটা গিজগিজ করছে। আমার বন্ধুরাও এসে হাজির হলো। এসে মেহেদি বলল, কিরে বর, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। শালা, তোদের এতক্ষণে আসার সময় হলো? সরি দোস্ত, বিয়ের গিফট কিনতে দেরি হয়ে গেল। তাই নাকি? তা কি এনেছিস দেখি? না, পরে দেখিস। আমি তো এখনই দেখব। মনে হচ্ছে ডালমে কুচ কালা হ্যাঁ। তাই আমি ওদের থেকে কেড়ে নিয়ে গিফট খুললাম। শালারা দেখি আমার জন্য মাটির হাঁড়ি পাতিল সুন্দর করে প্যাকেট করে নিয়ে আসছে। আমার ওদের গিফট দেখে অনেক হাসি পেল, কিন্তু নতুন বর তাই হাসলাম না। এই তোদের গিফট? আমরা আনকমন জিনিস দিতে পছন্দ করি। কিরে মেহেদি, এই বলদ এত কথা শিখলো কেমনে? বলেই আমরা সবাই মিলে হাসতে লাগলাম। তারপর মেহেদি বলল, শেষ পর্যন্ত তুই তাহলে দিশাকে বিয়ে করে নিলি? আমি বলেছিলাম ও এমন মেয়ে নয়। তা ভাবি তো অনেক সুন্দর। নজর দিবি না? বিয়ের কাজ শেষে মেহমানদের খাওয়া দাওয়া করানো হলো। আত্মীয় স্বজনের ভিড়ে আর মেহমানদারি করতে আমারই আর খাওয়া হলো না। সন্ধ্যার মধ্যে বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে গেল। সব আত্মীয় স্বজনরা চলে গেছে। আম্মু আমার কাছে এসে বলল, দিশাকে উপরে নিয়ে যা। আমাকে নিয়ে যেতে হবে কেন? ও যাক। আরে গাধা, ওর পায়ে ব্যথা না, কিভাবে যাবে? আরে বাহ, তারা দেখছি মিথ্যাকে পুরোপুরি বিশ্বাস করে নিয়েছে। তারপর আমি বললাম, ও সরি, মনে ছিল না। তারপর আমি দিশার কাছে গেলাম। দিশা আমাকে বলল, কিছু বলবে? তোমাকে আবার কোলে নিয়ে যেতে হবে। কেন? আরে আমার গাধি, সকালে যে নাটক করেছিলে এটা তো আম্মু সত্যিই ভেবেছে, তাই। হ্যাঁ, খবরদার আমাকে গাধি বলবা না, তাহলে তো আমারই ভালো। নাও কোলে নাও। হ্যাঁ, তোমার তো ভালো লাগবে। বেশি কথা না বলে কোলে নাও। বলেই আমি দিশাকে আবার কোলে তুলে নিলাম। তারপর সিঁড়ি বেয়ে উপরে উঠে দিশাকে আমার রুমে নিয়ে আসলাম। তারপর আমি বললাম, আচ্ছা তুমি ড্রেসটা চেঞ্জ করে নাও, আমি নিচে যাই, অনেক কাজ পড়ে আছে, আম্মু একা সামলাতে পারবে না। আচ্ছা বলেই দিশা ওয়াশরুমে চলে গেল আর আমিও নিচে চলে আসলাম। একটু পর দিশাও চেঞ্জ করে নিচে চলে আসলো। দিশাও কাজে লেগে পড়লো। আম্মু অনেক বারণ করা সত্ত্বেও দিশা কাজ করলো। কাজ শেষ করতে প্রায় রাত 10টা বেজে গেল। অনেক ক্ষুধা লেগেছে। তাই আম্মুকে বললাম, আম্মু কিছু খাবার হবে, অনেক ক্ষুধা লেগেছে। কেন, দুপুরে খাওয়া দাওয়া করিসনি? না, সময় পাইনি। আচ্ছা ঠিক আছে, তুই গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি দিশাকে দিয়ে উপরে খাবার পাঠিয়ে দিচ্ছি। ওকে বলেই আমি উপরে চলে গেলাম। উপরে এসে ফ্রেশ হয়ে নিলাম। একটু পর দিশাও খাবার খেয়ে নিল। খাটে বসতে দিশা আমাকে বলল, আমি খাইয়ে দিই? ঠিক আছে দাও। তারপর দিশা আমাকে তুলে খাওয়াতে লাগলো। খাওয়ার সময় মনে হলো দিশাও তো দুপুরে কিছু খায়নি। আমি জিজ্ঞাসা করলাম, তুমি খেয়েছো? আমি পরে খেয়ে নেব। কেন, আমি খাইয়ে দিলে সমস্যা?
কি বলো, সমস্যা হবে কেন? তাহলে বেশি কথা না বলে হা করো দেখি। তারপর আমার কথা মতো দিশা হা করলো, আর আমিও দিশাকে খাইয়ে দিতে লাগলাম। এভাবে দুজন দুজনকে খাইয়ে দিলাম। খাওয়া শেষে দিশা বলল, আমি প্লেটটা রেখে আসি। ঠিক আছে। তারপর দিশা প্লেটটা নিচে রেখে কিছুক্ষণের মধ্যেই আমার রুমে ফিরে আসলো। এসে দেখে আমি ফেসবুক টিপছি। দিশা এসেই কোনো কথা না বলে আমার থেকে ফোনটা নিয়ে অফ করে আবার আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। তাই আমি অবাক হয়ে দিশাকে জিজ্ঞাসা করলাম, এটা কি হলো? আজকে সারাদিন অনেক ধকল গেছে, তুমি অনেক ক্লান্ত, তাই প্লিজ আজকে আর ফোন চালিও না, ঘুমিয়ে পড়ো প্লিজ। আমি বললাম, আমার এতটা কেয়ার করো কেন তুমি? দিশা বলল, কারণ অনেক ভালোবাসি তোমায়, নিজের থেকেও বেশি। শোনো। বলো। আমিও কি? আমিও তোমাকে অনেক ভালোবাসি, নিজের থেকেও বেশি। তাহলে এখন ঘুমিয়ে পড়ো প্লিজ। ওকে। বলেই আমিও দিশাকে আমার বুকে জড়িয়ে ধরলাম। তারপর দুজনেই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি দিশা আমার বুকে গুটিসুটি মেরে শুয়ে আছে। দিশা ঘুমিয়ে আছে, তাই আমি ওকে এই সুযোগে বললাম, আই লাভ ইউ দিশা, সারা জীবন তোমাকে এভাবে আগলে রাখবো। কিন্তু দিশা আমাকে অবাক করে সে উত্তর দিল, আই লাভ ইউ টু সোনা, আমিও সারা জীবন তোমার হয়ে এভাবে আগলে থাকতে চাই। দিশার কথা শুনে বুঝতে পারলাম দিশা জেগে আছে। কিছুটা লজ্জা পেলাম আমি। লজ্জামাখা মুখ নিয়ে বললাম, তুমি জেগে আছো? তাহলে এখন ওঠো। আমাকে উঠতে হবে। না, আর একটু থাকি না। না, এখন আর এক মুহূর্ত না। তারপর দিশা আমার বুক থেকে উঠে গেল। দুজন ফ্রেশ হয়ে নিচে গেলাম, নাস্তা করছি। হঠাৎ নাস্তার টেবিলে আব্বু বলে উঠল, রাকিব। জি আব্বু। তোদের তো এখনো হানিমুন হয়নি, তাই না? আব্বুর কথা শুনে দিশা আমার দিকে লজ্জা মাখা মুখ নিয়ে তাকালো। ও লজ্জায় পুরো লাল হয়ে গেছে। তখন আম্মু বলল, একদম আমার মনের কথা বলেছ। তা তোমরা কোথায় যেতে চাও বলো? মালদ্বীপ থেকে ঘুরে আসি আব্বু। কি বলো? দিশা আমাকে পা দিয়ে স্পর্শ করতে আমি দিশার দিকে তাকালাম। দিশা ইশারা আমাকে নিষেধ করলো। তার মানে দিশা দেশের বাইরে যেতে চায় না। আমাদের চুপ থাকা দেখে আব্বু আবার বলল, কি হলো, চুপ করে আছো কেন? বলো কোথায় যেতে চাও? আমি বললাম, আব্বু আপনি দিশাকে জিজ্ঞাসা করেন ও কোথায় যেতে চায়। ও যেখানে যাবে আমি সেখানেই রাজি। ও, তো বলো দিশা মামুনি, তোমরা কোথায় যেতে চাও? তখন দিশা বলল, আব্বু আমরা যাব, তবে একটা শর্ত আছে। কি শর্ত মামুনি? আমাদের সাথে আপনাদেরও যেতে হবে। কি বলছো মামুনি? হানিমুন তোমাদের, আমরা গিয়ে কি করব? আমি কোনো কথা শুনতে চাই না। আপনাদেরও যেতে হবে, ব্যাস, না হলে আমরা যাব না। আচ্ছা ঠিক আছে, কিন্তু কোথায় যেতে চাও বলো? রাকিবের মুখে শুনেছি আপনাদের গ্রামেও নাকি বাসা আছে, আর অনেক সুন্দর। তাই আমি চাই আমরা সকলে মিলে কয়েকদিনের জন্য গ্রামের বাড়ি থেকে ঘুরে আসতে চাই। কি, এত জায়গা থাকতে তুমি এই সামান্য গ্রামের বাড়ি যাবে? এটা মোটেও সামান্য ব্যাপার নয় আব্বু। গ্রামটাই আমাদের শেকড়, আর শেকড়ের খুব কাছাকাছি গেলে মনটা অনেক ভালো হয়ে যায়। আর তাছাড়া গ্রামই আমার অনেক ভালো লাগে। চলেন না আব্বু, আমরা সবাই মিলে কয়েকদিনের জন্য ওখানে যাই, অনেক মজা হবে। আব্বু বলল, রাকিবের মা তুমি কি বলো? খারাপ হয় না, যাওয়া যায়। আর তাছাড়া অনেক দিন গ্রামে যাওয়া হয় না, এই সুযোগে ঘুরে আসা যাক। ঠিক আছে, তোমরা সবাই যখন ওখানে যেতে চাও তাহলে আমারও কোনো আপত্তি নেই। দিশা বলল, থ্যাংক ইউ সো মাচ আব্বু। তাহলে কবে যাওয়া যায়? কালকেই চলো তাহলে, আম্মু বলল। ঠিক আছে, তাহলে তোমরা সবাই সেভাবে রেডি থেকো, ব্যাগপত্র গুছিয়ে রেখো। আমি ওখানকার কেয়ারটেকারকে খবর দিয়ে রাখছি, ও সব ব্যবস্থা করে রাখবে। তারপর সবাই মিলে খাওয়া শেষ করলাম। আমি উপরে আমার রুমে চলে আসলাম, আর দিশাও আম্মুর সাথে হাতের কাজগুলো সেরে কিছুক্ষণের মধ্যেই রুমে চলে আসলো। শুয়ে শুয়ে আমি দিশাকে জিজ্ঞাসা করলাম, দিশা বলো, তোমার কাছে অন্য দেশ ঘোরার একটা সুযোগ থাকতেও তুমি কেন আমাদের গ্রামের বাড়িতে যেতে চাইলে? নিজের দেশকে তো ভালো করে দেখার সুযোগ পাইনি, অন্য দেশে গিয়ে কি করব? আর তাজা গ্রামের শান্ত প্রকৃতির মাঝে সন্ধ্যায় তোমার সাথে এক মুহূর্ত সময় কাটালেই আমার জন্য সেটা সেরা হানিমুন হবে। আর আব্বু আম্মুকে নিয়ে যেতে চাইলে কেন? আমরাও তো একা যেতে পারতাম। চুপ করো, ওনারা আমাদের বাবা মা। আমরা মজা করব আর ওনারা বাসায় পড়ে থাকবে, তা হবে না। আমি তো কখনো বাবা মায়ের ভালোবাসা পাইনি, তাই এখন বাবা মায়ের ভালোবাসা এক মুহূর্তের জন্য মিস করতে চাই না। তাই আমার এই আনন্দের সাথে বাবা মায়ের ভালোবাসার আনন্দটাও পেতে চাই। আমি মনে মনে ভাবলাম, দিশা আমাদের পরিবারে এসেছে মাত্র কয়েকটি দিনে হবে, এর মধ্যেই সবাইকে কত আপন করে নিয়েছে। আমি সত্যি অনেক ভাগ্যবান দিশার মতো একটা মেয়ে আমার জীবন সঙ্গী হিসেবে পেয়ে। মনে মনে প্রতিজ্ঞা করলাম, জীবনে যতই ঝড়ঝাপটা আসুক না কেন দিশাকে কখনোই ছেড়ে চলে যাব না। ওর বিপদে ঢাল হয়ে পাশে থাকবো। আমার বিড়বিড় করে বলাতে দিশা বলে উঠল, কি বিড়বিড় করে বলছো তুমি? না কিছু না। তাহলে এখন চুপচাপ ঘুমিয়ে পড়ো। তুমিও। তারপর দিশা চুপচাপ আমার বুকে মাথা রেখে জড়িয়ে ধরল। এভাবে আমরা কখন ঘুমিয়ে গেছি জানি না। সকালে ঘুম থেকে উঠে দেখে দিশা আমার বুকে নেই। তারপর দেখলাম ওয়াশরুম থেকে বের হলো। আমি দিশাকে বললাম, দিশা ব্যাগপত্র গুছিয়ে নাও। সেটা কিন্তু তোমাকে চিন্তা করতে হবে না, আমি গুছিয়ে রেখেছি। কখন?
সকালে উঠেই। এখন তুমি উঠে ফ্রেশ হও, আমি নিচে গেলাম নাস্তা রেডি করতে। আচ্ছা বলেই আমি উঠে ওয়াশরুমে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। নাস্তা করে এসে রেডি হতে লাগলাম। আমি কালো পাঞ্জাবি পরেছি আর তিশাকে কালো শাড়ি পরিয়ে দিয়েছি। তারপর রেডি হয়ে নিচে আসতেই দেখি আব্বু আম্মু রেডি হয়েছে। আমাদের দেখে বলল, বাহ, দুজনকে দেখতে আমার কিউট রাজপুত্র আর রাজকন্যা লাগছে। আমি বললাম, থ্যাংক ইউ আম্মু, তোমাদেরও অনেক সুন্দর লাগছে। হয়েছে, এখন চল। তারপর আমরা চারজন মিলে গাড়ির কাছে গেলাম। আমাদের নিজেদেরই গাড়ি আছে। আমি ড্রাইভিং সিটে বসলাম আর দিশা আমার পাশেই সামনের সিটে বসলো। আর আব্বু আম্মু দুজন একসাথে পেছনের সিটে বসে পড়ল। তারপর আমি গাড়ি ছাড়লাম। অনেক দিন পর গ্রামের বাড়িতে যাচ্ছি, অনেক ভালো লাগছে। মনের ভেতর অজানা ভালো লাগা কাজ করছে। 1 ঘন্টা গাড়ি চালিয়ে গ্রামের বাড়িতে পৌঁছে গেলাম। আমাদের গ্রামটা অনেক সুন্দর, শহর থেকে বেশ কিছু দূর দূরে। একদম শান্তিপূর্ণ পরিবেশ। গাড়ি পার্ক করতেই বাড়ির ভেতর থেকে একটা লোক বের হয়ে এসে বলল, আসসালামু আলাইকুম স্যার। আব্বু বলল, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো হাশেম মিয়া? আল্লাহর মেহেরবানিতে আর আপনার দয়ায় অনেক ভালো আছি স্যার। তারপর দিশাকে দেখিয়ে বলল, এটা আমাদের ছোট ম্যাম সাহেব নাকি? মাশাআল্লাহ, অনেক সুন্দর। আসেন সবাই ভিতরে আসেন, আমি সব ব্যবস্থা করে রাখছি। তারপর আমরা সবাই মিলে ভিতরে চলে গেলাম। হাশেম চাচাকে বলে রাখাতে বাড়িটা আগে থেকে গুছিয়ে রেখেছে। আমি আর দিশা একটা রুমে চলে আসলাম, আর আব্বু আম্মু আরেকটা রুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে আসলাম। হাশেম চাচা দুপুরের খাবারের জন্য ডেকে গেল। খাওয়া শেষে আমরা রুমে বিশ্রাম নিচ্ছি। বিকেলে দিশা বলল ও নাকি গ্রামটা ঘুরতে যাবে, তাই আব্বু আম্মুকে বলে আমি আর দিশা গ্রামটা ঘুরতে বের হলাম। গ্রামটা ঘুরে সন্ধ্যায় মনটা একদম হালকা করে আমি আর দিশা বাসায় ফিরলাম। বাসায় এসে দেখি আব্বু টিভি দেখছে আর আম্মু রান্না করছে। আমরাও আমাদের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। আমাদের গ্রামের বাড়ির উঠানের সামনে একটা পুকুর আছে, আর পুকুরের সামনে একটা দোলনা আছে, তাই রুমে না থেকে পুকুরের পাশে দোলনা এসে বসে আছি। কিছুক্ষণ পর দিশা আমাকে রুমে না পেয়ে সেও দোলনার কাছে চলে আসলো। তারপর আর কোনো কথা না বলে দিশা আমার কোলে বসে আমার বুকে মাথা রাখলো। তখন আমি দিশাকে বললাম, কি হয়েছে? কিছু না। মন খারাপ? না। কফি খাবা? মন্দ হয় না, দাঁড়াও এক্ষুনি আনছি। বলেই দিশা আবার ভিতরে চলে গেল। 5 মিনিট পর দিশা 2 হাতে 2টা কফির মগ নিয়ে আমার কাছে আসলো। একটা মগ আমি নিয়ে দিশাকে বললাম, ধন্যবাদ। তারপর দিশাও আমার পাশে বসে পড়ল আর কফি খেতে খেতে বলল, রাকিব, বলো, যদি আমার জীবনের প্রতিটি সন্ধ্যা তোমার সাথে এভাবে কাটাতে পারতাম তাহলে কি খুব খারাপ হতো? এভাবে বলছো কেন? কয়েকদিন পরেই তো আমরা আবার শহরের জীবনে ফিরে যাব। এভাবে আর কখনো সময় কাটাতে পারবো না, তাই বললাম। আচ্ছা ঠিক আছে, মাঝে মধ্যে তোমাকে নিয়ে গ্রামের বাড়িতে আসবো, ওকে? সত্যি নিয়ে আসবা? সত্যি। তারপর আমরা দুজন কফি খেতে খেতে সন্ধ্যার নিস্তব্ধতা অনুভব করতে লাগলাম। রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে আমি আর দিশা রুমে শুয়ে আছি। দিশা আমার দিকে আর আমি দিশার দিকে তাকিয়ে আছি। কিছুক্ষণ পর আমি দিশাকে বললাম, কি কিছু বলবা? না, চুপ করে থাকো, তোমাকে দেখব। কেন? আমাকে আগে দেখোনি? দেখেছি, কিন্তু আজকে একটু বেশি দেখতে ইচ্ছে করছে। কিছু লাগবে? না। আরে বলো, সব কিছু তোমাকে এনে দিতে রাজি। আমার কিচ্ছু লাগবে না, আমার শুধু তোমার বাচ্চার মা হতে পারলেই হবে। তোমার এই ইচ্ছেও পূরণ করব, বলে আমি দিশাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। ভোরে দিশা ঘুম থেকে তুলে নামাজ পড়ে নিতে বলল, তাই উঠে অজু করে রুমেই নামাজ আদায় করে নিলাম। তারপর দিশাও নামাজ আদায় করে আমাকে বলল, চলো সকালে খালি পায়ে ঘাসের উপর জমে থাকা শিশির কোণার উপর দিয়ে হাঁটবো। ঠিক আছে চলো, বলেই আমি আর দিশা খুব সকালে বেরিয়ে পড়লাম। গ্রামের সকালের আবহাওয়া অনেক ঠান্ডা হয়। শীতল আবহাওয়া আর খালি পায়ে শিশিরের ওপর পা দিতেই শরীর কেমন যেন একটা শিহরণ বয়ে গেল। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর আমরা বাড়ি ফিরলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাস্তাটা সেরে নিলাম। বিকেলবেলা আম্মু রুমে এসে বলল, চলো সবাই মিলে কোথাও থেকে ঘুরে আসি। যাওয়া যায়। কই যাবা? এখান থেকে 10 কিলোমিটার দূরে আরেকটা গ্রামে তোর চাচার বাসা, ওখানে তোর দাদাকে কবর দেওয়া হয়েছে। তোর আব্বুকে ফোন করেছিল তোর চাচা, কবর মেরামত করতে হবে, তাই সেখানে যেতে হবে। কিছু টাকা দিয়ে মিলাদও পরে নিতে হবে। এই সুযোগে বেরিয়েও আসা হবে। আইডিয়া খারাপ না, চলো তাহলে। তারপর আমরা সবাই যাওয়ার জন্য রেডি হলাম। গাড়িতে করে যেতে কিছুক্ষণ সময় লাগছে। চাচা আমাদের দেখে অনেক খুশি হলো। আমি ওনাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম চাচু। চাচু বলল, ওয়ালাইকুম আসসালাম। তুমি রাকিব তাই না? কত ছোট ছিলে, কত কোলে নিয়েছি তোমাকে। আমার কোলে কত হিসু করেছ, এখন কত বড় হয়েছ। আমি মনে মনে বললাম, খাইছে আমার মান সম্মান দিশার সামনে সব খাইছে। কখন কার সামনে কি বলা লাগে চাচু কি এটাও জানে না? চাচুর কথায় দিশা একটু হেসে উঠল। তারপর দিশার দিকে তাকিয়ে চাচু বলল, এটা বৌমা তাই না? আমি বিয়েতে দেখেছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো তোমরা ভিতরে আসো। তারপর ভিতরে চলে আসলাম।
আমরা সবাই সোফায় বসে আছি। হঠাৎ পেছন থেকে কে জানি আমার চোখটা ধরে ফেললো। তাই আমি বললাম, কে? তারপর একটা মেয়েলি কণ্ঠে বলে উঠল, কে হতে পারি বলো তো? জানি না, সামনে আসুন প্লিজ। মেয়েটা বলল, না বলতে পারলে সামনে যাব না। আরে চোখ ছাড়ুন প্লিজ। না ছাড়বো না। তারপর আমি বিরক্ত হয়ে মেয়েটিকে সামনে আনার জন্য ওর হাত ধরে হ্যাঁচকা টান মারি, আর মেয়েটিও আমার হ্যাঁচকা টান সামলাতে না পেরে আমার কোলে এসে পড়ে। তারপর আমি দেখলাম একটা অচেনা মেয়ে। মেয়েটি অবশ্য সুন্দর। যাই হোক, এত বর্ণনা দিলাম না, না হলে দিশা রাগ করবে। আমি মেয়েটির দিকে তাকিয়ে আছি আর মেয়েটিও আমার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর মেয়েটির দিক থেকে চোখ সরিয়ে নিলাম, আর তখনই মেয়েটি ইতস্তত হয়ে আমার কোল থেকে উঠে পড়ল আর বলল, সরি। কে আপনি? তখন পাশ থেকে চাচ্চু বলে উঠল, কি বলো রাকিব, তুমি ওকে চিনতে পারোনি? না চাচ্চু, ও কে? আরে ও হলো আমার সেই একমাত্র মেয়ে জান্নাত। কি জান্নাত? ও তো পিচ্চি মেয়ে ছিল, আর কিভাবে এত তাড়াতাড়ি এত বড় হয়ে গেল? আর ও তো আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে। আমি মোটেই পিচ্চি ছিলাম না ভাইয়া, আর আমি আগে থেকেই সুন্দর। আইসে আগে থেকে সুন্দর? তোর তো আগে নাক দিয়ে পানি পড়তেই থাকতো। জান্নাত বলল, ভাইয়া ঠিক হচ্ছে না কিন্তু, বলেই আমাকে মারতে লাগলো। আমাদের খুনসুটি দেখে সবাই হাসতে লাগলো, আর এতক্ষণ আমি দিশার দিকে খেয়াল করিনি। দিশার দিকে তাকিয়ে দেখি দিশা আমার দিকে কীরকম করে যেন তাকিয়ে আছে, আর ওর এরকম তাকানো দেখে ভয়ে আমি চুপসে গেলাম। তারপর জান্নাতের থেকে একটু ডিস্টেন্সে চলে গেলাম। সন্ধ্যা নেমে আসলো। আমি দিশা জান্নাতের রুমে বসে আছি, জান্নাতও আছে, আর আব্বু আম্মু চাচুদের রুমে। তখন আমি জান্নাতকে বললাম, কিরে তুই আমাদের বিয়েতে এলি না কেন? জান্নাত বলল, তখন তো আমার এইচএসসি পরীক্ষা চলছিল, তাই যেতে পারিনি, কিন্তু না যেতে পারায় আমার ভীষণ মন খারাপ হয়েছিল। ও আচ্ছা ভাই, একটা কথা বলবো? বল। তুমি কিন্তু আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছো। থাক, আর পাম দিতে হবে না। আরে পাম না, মনে হয় সব দিশা ভাবির ভালোবাসার জাদু। তোরা একটু থাক, আমি আব্বু আম্মুর কাছ থেকে আসি। ওকে, বলেই আমি চলে গেলাম। তখন দিশা জান্নাতকে বলল, জান্নাত, জি ভাবি, তুমি কি ওকে ভালোবাসো নাকি? কেন ভাবি? না এমনি, তুমি বলো। তখন জান্নাত একটু ফাজলামি করে বলল, আপনাকে না ভালোবাসলে একটা না হয় চান্স নিতাম। বলেই জান্নাত রুম থেকে বেরিয়ে আসলো কি জানি করতে। একটু পর দিশাও বাইরে আসলো আর দেখলো আমি জান্নাতের সাথে হেসে হেসে কথা বলছি। ডিনার করতে অনেক রাত হলো, এখন আমাদের ফেরার পালা। চাচ্চু থাকার জন্য অনেক জেদ করলো, কিন্তু থাকলাম না। গ্রামের বাড়িতে ফিরে যাচ্ছি। আমি গাড়ি চালাচ্ছি, দিশা আমার সাথে বসে আছে, আর আব্বু আম্মু পেছনে। দিশা অন্যদিকে তাকিয়ে আছে আমার সাথে, এমনকি আব্বু আম্মুর সাথেও কথা বলছে না। একটু পর বাসায় ফিরলাম, সবাই ভেতরে চলে গেল, আর আমি গাড়ি পার্ক করে 5 মিনিট পর ভেতরে গেলাম। তারপর নিজের রুমে চলে আসলাম। এসে দেখি দিশা শুয়ে পড়েছে। তারপর আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে খাটে শুয়ে পড়লাম। দিশা অন্যদিকে পাশ কাটিয়ে শুয়ে আছে। আমি দিশার গায়ে হাত দিতেই দিশা আমার হাত ঝাড়ি দিয়ে ফেলে দিল। তার এই আচরণ দেখে আমি ওকে বললাম, কি হয়েছে? দিশা নিশ্চুপ। বলো কি হয়েছে? কিছু না, তুই আমাকে টাচ করবি না। তুই বলাতে বুঝে গেলাম দিশা আমার উপর প্রচণ্ড রেগে আছে। তাই আবার আমি বললাম, বলবা তো আমার দোষটা কোথায়? যাকে কোলে নিয়েছিলি, যার সাথে হেসে হেসে কথা বললি, তার কাছে যা, আমার কাছে কি? এবার বুঝতে পারলাম আসল কারণটা কি। জান্নাতকে দেখে দিশা জেলাস ফিল করেছে। তারপর আমি বললাম, আর কিছু? আমি না থাকলে তো তোর সুবিধাই হতো। বলে নাকি আমি না থাকলে তোরে ভালোবাসার চান্স নিত, আর তুই তো তার সাথে খুব ভালোই ছিলি, দেখলাম তো। আর কিছু? এবার দিশা এক লাফে শোয়া থেকে বসে আমার মুখ থেকে তার মুখ 2 ইঞ্চি দূরত্ব রেখে ধমকের সুরে আমাকে বলল, আর কিছু মানে কি? হ্যাঁ, এগুলো শুনতে তোর মজাই লাগছে তাই না? এদিকে আমার কত কষ্ট হচ্ছে তুই বুঝতে পারছিস? দিশার চোখের কোণে পানি টলমল করছে। তাই আমি বললাম, দিশা তুমি কি কান্না করছো? না, খুশিতে হাসছি। তুইও হাস। সরি, আর কখনো এরকম করবো না। আর তুমি তো শুধু হেসে হেসে কথা বলাই দেখলে দূর থেকে, কিন্তু কি বললো সেটা তো শোনোনি। কি বলেছে? তুমি রুমে যা যা প্রশ্ন করেছো সব আমাকে বলেছে, আরও বলেছে আমি ফাইজলামি করে বলছি। তুমি যদি না থাকতে তাহলে চেষ্টা করে দেখতাম। কি এটাই তো? ও ফাইজলামি করেছে, আর তুমি সেটাতেই রাগ করে কান্না করে দিয়েছ। কেন কান্না করি সেটা তুমি বুঝবে না। আর শোনো, বলো, তুমি আর ওই মেয়ের সাথে কথা বলবে না। তুমি শুধুই আমার। আমি তোমাকে অন্যের সাথে কখনোই দেখতে পারবো না। তার আগে আমি মরে যাব। ধ্যাত পাগলি, কী সব বলো এগুলো? ঠিকই বলি। তুমি অন্যদের যেটাই বলবে সেটা আমাকেই বলবে, তোমার বউকে বলবে, বুঝলা? কারণ তুমি শুধু আমার, একান্তই আমার। আমি মাঝে মাঝে দিশার আমার প্রতি ভালোবাসা দেখে অবাক হয়ে যায়। কেউ এত ভালোবাসা পায় কিনা জানি না। আমার চুপ থাকা দেখে দিশা বলল, কি হলো, চুপ করে আছো কেন? না এমনি। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে শেয়ার করব। লক্ষ্মী বাবুটা আমার, এবার একটু আদর করে দাও। সারাদিন অনেক কষ্ট দিয়েছ। আচ্ছা ঠিক আছে, বলেই আমি দিশার কপালে আলতো করে চুমু খেলাম। তারপর দিশা আবার বলল, শুধু কপালে দিলে হবে না, তাহলে সব জায়গায় দিতে হবে। তাহলে আমি কন্ট্রোল হারিয়ে ফেলবো তো? তো সমস্যা কি? আমরা তো স্বামী স্ত্রী।
আর আমরা তো এখানে হানিমুনি করতে আসছি। তারপর আমি আর কোনো কথা না বলে দিশার কপালে, গালে, নাকে, থুতনিতে একটা করে পাপ্পি দিতে লাগলাম। দিশা আমার পাপ্পির স্পর্শ পেয়ে সেও আস্তে আস্তে নিজের প্রতি কন্ট্রোল হারিয়ে ফেলছে। তারপর দিশায় আস্তে আস্তে আমার ঠোঁটের দিকে আসতে লাগলো। এভাবেই দুজনেই কন্ট্রোল হারিয়ে চলে গেলাম ভালোবাসার রাজ্যে। আর বাকি কাপলদের মধ্যে যা হয় আমাদের মধ্যে সেরকম কিছু হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে দেখি দিশা আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। দুজনের শরীরে কোনো কাপড়ের সুতাও নেই। দিশাও ঘুম থেকে উঠে গেছে। তারপর বলল, গুড মর্নিং। গুড মর্নিং। দিশা জড়িয়ে ধরা অবস্থায় আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। দিশার তাকিয়ে থাকা দেখে আমি বললাম, এভাবে তাকিয়ে আছো কেন? আমাকে দেখা বন্ধ করবে কখন সেটা বলো। কি করব বলো? আমার জামাই তো আমার দিকে তাকাই না, সেজন্য আমি আমার জামাইকে দেখছি। তাই নাকি? ঠিক আছে, এ নাও, এখন থেকে সারাক্ষণ তোমার দিকে তাকিয়ে থাকবো। হয়েছে? আমি বলার পর এখন আর নাটক করতে হবে না। এখন ছাড়ো, আমি উঠে গোসল করব। আমি দিশাকে অশক্ত করে জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিয়ে বললাম, আর একটু থাকো না প্লিজ। আর একটুও না, অনেক আগে সকাল হয়েছে। আব্বু আম্মু কি ভাববে? যা ভাবার ভাবুক, আমরা তো হানিমুনে এসেছি। দিশা বলল, সরো তো এখন। বলেই দিশা আমার গালে একটা পাপ্পি দিয়ে লজ্জা মাখা মুখ নিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। একটু পর আমি খাট থেকে বললাম, দিশা, কিছু বলবে? একসাথে গোসল করি? ফাজিল কোথাকার, ফাজলামি করবো না? আচ্ছা যাও, করলাম না। না করলে কি হবে? একটু পর দিশা গোসল শেষ করে বের হলো। তারপর আমি ওয়াশরুমে গিয়ে গোসল করলাম। তারপর একসাথে সবাই মিলে নাস্তা করে নিলাম। এভাবে আমাদের গ্রামের বাড়িতে 5 দিন কেটে গেল। এই 5 দিন সবার অনেক আনন্দই কেটেছে। অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি দিশার সাথে। এখন গ্রামের বাড়ি থেকে আমাদের বিদায় নেবার পালা। আসার সময় আমাদের কেয়ারটেকার হাশেমের চোখ ছলছল করছে। আব্বুকে উনি বলল, স্যার, মাঝে মধ্যে সবাই নিয়ে এরকম বেড়াতে আইবেন। আপনাদেরও ভালো লাগবে, আমারও একটু ভালো লাগবে, শান্তি লাগবে। আসবো হাশেম মিয়া, তুমি ভালো থেকো। আসার সময় আমি তাকে কিছু টাকা বকশিশ দিলাম। সে অনেক খুশি হলো। তারপর গাড়ি চালিয়ে আমাদের শহরের বাসায় চলে আসলাম। এভাবেই হাসি আনন্দে আমাদের ছোট্ট সংসার থেকে 1 বছর কেটে গেল। আব্বু এখন অফিসের সব দায়িত্ব আমাকেই দিয়েছে, তাই আমি এখন অফিসে যাই। আব্বু বাসাতেই থাকে। হঠাৎ একদিন আম্মু দিশাকে বলল, দিশা, মা। জি আম্মু। বিয়ের তো 1 বছর কেটে গেল, কই আমাদের তো নাতি নাতনির কোনো খবর এলো না। এবার একটা বাচ্চা নিয়ে নাও। আমরা এখন সবল থাকতে মানুষ করে দিয়ে যাই। বুড়ো বুড়ি হয়ে গেলে তো আর কোলে নিতে পারবো না। জি আম্মা। তারপর আমি অফিস থেকে আসলে দিশা আমাকে আম্মুর বলা সব কথা খুলে বলে। তারপর দিশা আবার বলল, আমরা তো অনেক দিন থেকে চেষ্টা করে যাচ্ছি বাচ্চা নেওয়ার, কিন্তু সেটা আম্মুকে কিভাবে বলবো? আমি নিশ্চুপ। দিশা আবার বলল, রাকিব, একটা কথা বলতে চাই তোমাকে। বলো। চলো আমরা ডাক্তারের কাছে যাই। প্লিজ, তুমি অন্যভাবে নিও না, শুধুমাত্র চেক আপের জন্য। আচ্ছা ঠিক আছে, যাব, এখন ঘুমিয়ে পড়ো। বলেই দিশা আনমনে হয়ে আমার বুকে মাথা রাখলো। কখন দুইজন ঘুমিয়ে গেছে জানি না। পরের দিন সকালবেলা আর অফিসে গেলাম না। সকালের নাস্তা সেরে আম্মুকে একটা মিথ্যা বাহানা দিয়ে আমি দিশাকে নিয়ে ডাক্তারের কাছে আসলাম। কিছুক্ষণ পর আমাদের সিরিয়াল আসতে আমরা ভেতরে গেলাম। সব শুনে উনি আমাদের দুজনের জন্যই কিছু টেস্ট দিলেন। আমি আর দিশা টেস্ট করানোর জন্য স্যাম্পল দিয়ে চলে আসলাম, কারণ ডাক্তার বলল রিপোর্ট আসতে দেরি হবে, কাল এসে রিপোর্টগুলো নিয়ে যেতে হবে। পরের দিন আমি অফিস করে হাসপাতালে চলে গেলাম। আমি যেতেই ডাক্তার বলল, আসেন, ভেতরে আসেন। আমার রিপোর্ট কি আসছে? কাল রাতে এসেছে। কোনো সমস্যা? তারপর ডাক্তার যেটা বলল সেটা শুনে আমার মাথা ঘুরে গেল, কারণ ডাক্তার বলল, আমি কালকে রাতে রিপোর্ট দেখেছি, আর রিপোর্ট দেখে যেটা বুঝলাম সেটা হলো কোনো বড় সমস্যা। ডাক্তার, এত উত্তেজিত হবেন না, খুব একটা সমস্যা না। একটু খুলে বলুন। আসলে সমস্যাটা আপনার না, সমস্যাটা হলো আপনার স্ত্রীর। আপনি পুরুষ মানুষ, তাই বেশি খুলে বলতে পারছি না। তবে আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি, এগুলো নিয়মিত খাওয়াবেন। ইনশাল্লাহ আশা করা যায় ফল পাবেন, কিন্তু দেরিতে। কি হয়েছে বলেন না প্লিজ। আপনার স্ত্রীর বাচ্চার থলিতে চর্বি বেশি জমিয়ে আছে, তাই শারীরিক সম্পর্ক করেও কাজ হচ্ছে না। আমি যে মেডিসিনগুলো দিয়েছি সেগুলো খেলে আস্তে আস্তে কমে যাবে, আর আপনি বাবাও হতে পারবেন। ঠিক আছে ডাক্তার, আপনি ওষুধ লিখে দিন। তারপর ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধগুলো বাসায় নিয়ে ফিরে আসলাম। বাসায় আসতে একটু রাতে হলো। খাওয়া দাওয়া শেষে দিশা আমার রুমে আসলো আর বলল, আজকে ফিরতে এত দেরি হলো যে? ডাক্তারের কাছে গিয়েছিলাম রিপোর্ট আনতে। ডাক্তার কি বলল? তারপর আমি দিশাকে সব কথা খুলে বললাম। আমার কথা শুনে দিশা থপ করে ফ্লোরে বসে পড়ল, মানে ও একদম শকড। একটু পর দেখি দিশা নীরবে কান্না করে যাচ্ছে। কান্না দেখে আমি ঘাট থেকে উঠে এক ঝটকায় দিশার কাছে গেলাম আর বললাম, এই পাগলি মেয়ে, কাঁদছো কেন বাচ্চাদের মতো? তোমার জন্য কষ্ট হচ্ছে। আমার জন্য কেন? কখনো তোমাকে বাবা ডাক শোনাতে পারবো না, তাই। আমি দিশার চোখের পানি মুছে দিয়ে 2 হাত দিয়ে মুখটা আমার সামনে নিলাম আর বললাম,
আরে বোকা নাকি তুমি? ডাক্তার বলেছে মেডিসিন খেলে সব ঠিক হয়ে যাবে। এখন না হলাম পরে তো হতে পারবা। তুমি আমার পাশে আছো তো, ব্যাস, আমার আর কিচ্ছু চাই না। তুমি সারা জীবন এভাবে আমার সাথে থাকলে আমি খুশি, কখনো তোমাকে ছেড়ে যাব না। বলেই বসা অবস্থায় আমি দিশাকে আমার বুকে জড়িয়ে ধরলাম। তারপর দিশা কান্না করে যাচ্ছে। তাই আমি বললাম, দিশা, তুমি যদি এরকম কান্না করতে থাকো তাহলে কিন্তু এবার আমি কেঁদে দিব। আর আমি কাঁদতে লাগলে কিন্তু আমার চোখের পানি নাক দিয়ে বের হবে। আমার কথা শুনে দিশা এবার একটু হেসে উঠল। দিশার হাসি দেখে আমি বললাম, দেখো, হাসলে তোমাকে কত সুন্দর লাগে, আর কখনো কাঁদবে না। আমি তোমাকে কাঁদতে দিব না, সবসময় এভাবে হাসি খুশি দেখো। তারপর দিশার সাথে আরও কিছুক্ষণ প্রেমের খুনসুটি করে দুজন ঘুমিয়ে পড়লাম। এভাবে আরও কিছুদিন কেটে গেল। রাতে শুয়ে আছি, হঠাৎ দিশা আমাকে বলল, রাকিব, বলো, তুমি আরেকটা বিয়ে করো। দিশার মুখে এরকম কথা শুনে আমি চমকে উঠলাম। তারপর আমি অবাক হয়ে দিশাকে জিজ্ঞাসা করলাম, এগুলো কি বলছো দিশা? বুঝিনি আমি। বলেছি তুমি আরেকটা বিয়ে করো। কেন? কারণটা তুমি ভালোই জানো। আমি কিছুই বুঝতে পারছি না। আম্মু কিছু বলেছে? দিশা আর কোনো কথা না বলে আমার বুকে মাথা রেখে নীরবে কান্না করতে লাগলো। এতেই আমি বুঝে গেলাম আম্মু দিশাকে বাচ্চার ব্যাপারে কিছু বলেছে। তাই আমি আবারও দিশাকে জিজ্ঞাসা করলাম, দিশা বলো, আম্মু কি বলেছে? কিছু না। তোমাকে বলতে বলেছি, বলো। আম্মু বলেছে তোমাকে আরেকটা বিয়ে করাবে। আমার জন্য ওনাদের নাতি নাতির মুখ দেখাতে পারছে না। আমি একটা অপয়া। বলেই দিশা কেঁদে দিল। আমি দিশাকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলাম। তারপর দিশা আবার বলে উঠল, রাকিব, তুমি যদি কখনো আমাকে বাচ্চার জন্য আমার থেকে দূরে যাও তাহলে তো আমার বেঁচে থাকাটাই দায় হয়ে যাবে। এর থেকে আমার মৃত্যুই ভালো, কারণ আমি তোমাকে ছাড়া কখনো থাকতে পারবো না। আমার প্রতিটা নিঃশ্বাসে আমি তোমাকে চেয়েছিলাম। দিশা, এগুলো কি বলছো তুমি? তোমাকে ছেড়ে আমি চলে যাব কেন? বলেছি তো, যতই ঝড়ঝাপটা আসুক না কেন, তোমাকে আমি কখনোই আমার থেকে আলাদা করব না, কারণ আমিও কখনোই তোমার থেকে আলাদা থাকতে পারবো না। অনেক ভালোবাসি যে তোমায়। বলেই আমি দিশার কপালে আলতো করে একটা চুমু দিলাম আর বললাম, এখন লক্ষ্মী বাবুর মতো ঘুমিয়ে পড়ো প্লিজ। বলেই দিশা গুটিসুটি মেরে আমার বুকে মাথা রেখে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। আমিও দিশাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। ভোরে দিশা ঘুম থেকে তুলে নামাজ পড়ে নিতে বলল, তাই উঠে নামাজ পড়ে নিলাম। আর দিশাও নামাজ আদায় করলো। তারপর আমি আবারও ঘুমিয়ে পড়লাম। আর দিশা নিচে চলে গেল নাস্তা রেডি করতে। নাস্তা রেডি করে দিশা আবার আমাকে ডেকে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে এসে নিচে নাস্তা করতে গেলাম। আজকে আর অফিসে গেলাম না। দিশা কিচেন রুমে আছে আর আমি সোফায় বসে টিভি দেখছি। আম্মুকে বললাম, আম্মু, এক কাপ চা দিবে প্লিজ? আমার কথা অনুযায়ী আম্মু আমার জন্য চা বানিয়ে নিয়ে এসে আমার হাতে দিল। আমি চায়ের চুমুক দিয়ে আম্মুকে বললাম, অনেক সুন্দর হয়েছে আম্মু। আমি বানাইনি, দিশা বানিয়েছে। ও আচ্ছা। তারপর আম্মু সোফায় বসতে বসতে বলল, রাকিব, তোর সাথে আমার একটা কথা আছে। জি আম্মু, বলো, কি বলবা? তোকে আমরা আরেকটা বিয়ে করাবো। মানে? মানে কি? বুঝলাম না। মানে তুই দিশাকে তালাক দিবি। দিশার অপরাধটা কি? কারণ ও এত বছরেও আমাদের নাতি নাতনির মুখ দেখাতে পারলো না। আমাদের কি ইচ্ছে হয় না আমরা তোর ছেলে মেয়ের সাথে খেলি, মজা করি? সেটা ঠিক আছে, কিন্তু এখানে দিশার কি অপরাধ সেটা তো বলবা। দিশার জন্যই তো বাচ্চা হচ্ছে না। আম্মু, পৃথিবীর অন্য শাশুড়ির মতো ব্যবহার করো না। আম্মু, তুমি ভাবলে কি করে যে মেয়ে আমার জন্য তার সব কিছু ফেলে আমার সাথে এক কাপড়ে বের হয়ে আসছে তাকে আমি কিভাবে তালাক দিব? নিশ্চুপ আম্মু। আমি বললাম, আচ্ছা, এটা যদি তোমার মেয়ে হতো, তোমার মেয়ের সাথে এমন হতো, তাহলে কি নিজের জামাইকে এভাবে বলতে পারতে? আম্মু নিশ্চুপ। আর আরেকটা কথা বলি। কি? আসলে সমস্যাটা দিশার না, তাহলে সমস্যাটা আমার কারণে বাচ্চা হচ্ছে না। সেদিন তোমাকে বলে আমরা বেড়াতে গিয়েছিলাম, মনে আছে? আসলে সেদিন বেড়াতে যাইনি, গিয়েছিলাম দিশাকে নিয়ে ডাক্তারের কাছে। সব পরীক্ষা নিরীক্ষা করার পর সমস্যাটা আমার বের হয়েছে। আর তুমি না বুঝে দিশাকে নিয়ে উল্টাপাল্টা বলতে শুরু করে দিলে। আম্মু নিশ্চুপ। তারপর আমি আর কিছু না বলে আমার রুমে চলে আসলাম। দিশাও রান্না সেরে আমার রুমে চলে আসলো। এসে আমাকে বলল, তুমি আম্মুকে মিথ্যা বললে কেন? কি মিথ্যা বলেছি? দেখো, লুকানোর চেষ্টা করবে না। আমি কিচেন রুম থেকে সব শুনেছি। দিশার কথা শুনে আমি মাথা নিচু করে রইলাম। তারপর দিশা আবার বলল, কি হলো, চুপ করে আছো কেন? বলো, আম্মুকে মিথ্যা বললে কেন? তাহলে কি বলতাম? সত্যিটা বললে আম্মু আর তোমাকে কথা বলতে ছাড় দিত না, আর আমি সেটা মোটেই সহ্য করতে পারতাম না, এজন্য বলেছি। তাই বলে এত বড় একটা দোষ নিজের ঘাড়ে নিলে? কিন্তু কেন? তারপর আমি দিশার মুখটা আমার হাতের মধ্যে নিয়ে বললাম, ভালোবাসি যে তোমায়। আমার কথা শুনে দিশার চোখে পানি টলমল করছে। তারপর আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, এত কেন ভালোবাসো আমায়? এই ভালোবাসার মূল্য আমি কিভাবে তোমাকে দিব? আমাকেও একটু ভালোবাসা দিও, তাহলেই হবে। তোমাকে সারা জীবন ভালোবাসলেও কম পড়বে। হয়েছে, আর পাম দিতে হবে না। এখন যাও, গোসল করে আসো, একসাথে খাবো, অনেক ক্ষুধা লেগেছে। আচ্ছা। বলেই দিশা ওয়াশরুমে চলে যায়।
গোসল হয়ে গেলে আমরা একসাথে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। রাতে আমি আর দিশা বসে একসাথে টিভি দেখছি। আম্মু এসে বলল, রাকিব, তোর আব্বুর মাথা ব্যথা করছে, তোর কাছে কি মেডিসিন হবে? হ্যাঁ, উপরের ড্রয়ারে আছে। দিশা বলল, আম্মু আপনি থাকেন, আমি এনে দিচ্ছি। না, তোমরা টিভি দেখো, আমি নিয়ে আসছি বলে আম্মু আমার রুম থেকে মেডিসিনটা নিয়ে আব্বুকে খাইয়ে দেয় আম্মু। তার 2 দিন পর রাতের খাবার সবাই একসাথে খাচ্ছি আর দিশা খাবার পরিবেশন করছে। হঠাৎ আম্মু বলে উঠল, তুমি রেখে দাও, আমি নিজে নিয়ে খেতে পারবো। কেন আম্মু? আমি দিই না। তারপর আম্মু ধমকে সরে দিশাকে বলল, কি বললাম শুনতে পেলে না? এক কথা বারবার বলা লাগে কেন? দিশা আম্মুর ধমক শুনে চমকে উঠল আর তখনই দিশা আমার দিকে তাকালো। আমিও দিশার দিকে তাকালাম। বুঝলাম দিশা আম্মুর ধমক শুনে ভয় পেয়েছে। দিশা রীতিমতো চোখ টলটল করছে। তাই আমি আম্মুকে বললাম, আম্মু কি হয়েছে? তুমি ওর সাথে এরকম ব্যবহার করছো কেন? ও তুলে দিলে কি সমস্যা? তুই চুপ থাক, তুইও কোনো কথা বলবি না। কি হয়েছে বলবা তো? তুইও মিথ্যাবাদী। কেন? আমি আবার কি মিথ্যা বললাম? সেদিন আমাকে মিথ্যা বললি কেন যে তোর সমস্যা? আসল সমস্যা তো দিশার। সেদিন তোর রুমে আমি ঔষধ নিতে গিয়ে তোদের রিপোর্টটা দেখে ফেলি আর বুঝতে পারি সমস্যাটা দিশার। আম্মুর কথা শুনে এবার আমি চুপ হয়ে গেলাম। দিশা চুপ করে মাথা নিচু করে আছে। তারপর আম্মু যেটা বলল সেটা আমরা দুজন মোটেও কল্পনা করতে পারিনি। কারণ আম্মু বলল, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত আম্মু? তোকে আবার বিয়ে করাবো। আম্মুর কথা শুনে আমি বিষম খেলাম। দিশা আমাকে পানি খাইয়ে দিল। আমি পানি খেয়ে আম্মুকে বললাম, আর দিশাকে তুই তালাক দিবি। এরকম অপয়া মেয়ে আমাদের দরকার নেই, আমাদের নাতি নাতনি দরকার। দিশা আম্মুর এই কথাটা শুনে আর এক মুহূর্ত এখানে থাকলো না। কান্না করতে করতে আমার রুমে চলে গেল। আমারও আর খেতে ইচ্ছা করলো না, তাই খাবারে পানি ঢেলে দিয়ে আমার রুমে চলে আসতে লাগলাম। আমাকে উঠে আসতে দেখে আম্মু বলে উঠল, কি হলো, খাবি না? না, পেট ভরে গেছে। শোন, যতই এরকম করিস, এটাই আমার শেষ সিদ্ধান্ত, কথাটা মনে রাখিস। আমি শুধু আম্মুর কথাটা শুনে কোনো কথা না বলে নিজের রুমে আসলাম। এসে দেখি দিশা শুয়ে পড়েছে। আমি এসে খাটে দিশাকে ডাক দিলাম, দিশা। দিশা অপর দিক হয়ে চোখ মুছতে মুছতে বলল, বলো। দিশার কণ্ঠটা শুনে বুঝতে পারলাম ও কান্না করছে। তাই আমি বললাম, কি হয়েছে? আমার দিকে তাকাও। না। কি হয়েছে বলো? আমার মাথা ব্যথা করছে। বুঝতেই পারছি দিশা মিথ্যা বলছে, তাই দিশাকে জোর করে আমার দিকে করলাম। দেখি দিশার চোখ লাল হয়ে আছে, মানে কান্না করছে, এখনও কান্না করছে। তাই আমি বললাম, ওলে বাবা লে, তুমি তো বাচ্চা মেয়েদের মতো কান্না করছো। তুমি কি বাচ্চা? তুমি আমার বউ, আর আমার বউ এভাবে কান্না করে না, বুঝেছো তুমি? তারপর দিশা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, রাকিব, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। প্লিজ আমাকে তালাক দিও না, আমি মরে যাব তোমাকে ছাড়া। হ্যাঁ পাগলি, এসব কি বলছো? তোমাকে তালাক দিতে যাব কেন? তোমাকে তো বলেছি আমি শুধু তোমারই। জীবনে যতই ঝড়ঝাপটা আসুক না কেন, তোমাকে আমি কখনোই আমার থেকে আলাদা করব না। তাহলে আম্মু যে বলল, তো কি হয়েছে? আমি কি বলেছি? তারপর আমি আবার বললাম, তুমি না খেয়ে চলে আসলে কেন? ক্ষুধা নেই। ক্ষুধা আছে কি নেই সেটা আমি জানি। তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। না, যেতে হবে না, তুমি আমার পাশে বসে থাকো। এত ভয় পেতে হবে না, আমি তোমার পাশে আছি সারাক্ষণ। এখন চুপচাপ বসে থাকো, আমি খাবার নিয়ে আসছি বলেই আমি নিচে চলে আসলাম। তারপর একটা প্লেটে কিছু খাবার নিয়ে উপরে চলে আসলাম। তারপর আমি দিশাকে নিজ হাতে খাইয়ে দিলাম। খাওয়া শেষে প্লেটটা আবার নিচে রেখে আসলাম। রুমে আসতেই আমি দিশাকে বললাম, দিশা, বলো। একটা কথা বলতে চাই। আরে বলো প্লিজ, অনুমতি নিতে হবে না। কথাটা হলো, তুমি কাপড় চোপড় সব গুছিয়ে নাও। কেন? আমি আর তোমাকে এই বাড়িতে রাখবো না। রাকিব, তুমি এগুলো কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। আমি একটু চুপ করে রইলাম। আমার চুপ থাকা দেখে দিশা আবারও বলল, কি হলো, কথা বলছো না কেন? রাকিব, এবার কিন্তু আমার অনেক ভয় লাগছে। কি করতে চাইছো তুমি? দিশা বলল, কি হলো, কথা বলছো না কেন? রাকিব, এবার কিন্তু আমার অনেক ভয় লাগছে। কি করতে চাইছো তুমি? আমি তোমাকে নিয়ে অন্য কোথাও চলে যাব। মানে এখানে থাকলে তোমাকে আরও অনেক কথা শুনতে হবে, যা তোমাকে অনেক কষ্ট দিবে। আর তোমার কষ্ট আমার মোটেও সহ্য হবে না। তাই আমি তোমাকে নিয়ে দূরে কোথাও চলে যাব, যেখানে আমাদের কেউ চিনবে না আর তোমাকেও কেউ কথা শোনাতে পারবে না। তুমি আমার কথা এত কেন ভাবো? কারণ আমার পৃথিবী বলতে শুধুই তুমি। আমার জীবনের সবথেকে মূল্যবান সম্পদ হচ্ছে তুমি। তাই আমার এই মূল্যবান সম্পদ আমি কখনোই হারাতে চাই না। ভালোবাসি যে তোমায়। দিশা আর কোনো কথা না বলে সরাসরি আমাকে জড়িয়ে ধরল। এভাবে কিছুক্ষণ থাকার পর আমি আবার দিশাকে বললাম, এখন বেশি দেরি না করে সব কিছু প্যাক করে নাও। তারপর দিশা প্যাকিং শুরু করলো। আমিও দিশাকে প্যাকিংয়ের কাজে হেল্প করলাম। তারপর আমরা নিজেরাও রেডি হয়ে নিলাম। বের হতে দিশা আমাকে বলল, রাকিব শোনো। বলো। আম্মু আব্বুকে জানানো উচিত। কি? এই যে আমরা চলে যাচ্ছি, না হলে হঠাৎ করে উধাও হয়ে গেলে ওনারাও টেনশন করবে। ঠিক আছে, তুমি যেটা বলবা ওটাই হবে বলেই আমি আর দিশা আব্বু আম্মুর রুমে আসলাম। দরজা নক করতে ভেতরে আসতে বলল। আমাদের এভাবে দেখে আম্মু বলে উঠল,
কি ব্যাপার রাকিব, তোরা কোথাও যাচ্ছিস নাকি? কোথায় যাচ্ছিস? জানি না। মানে কি? মানে এই বাসা ছেড়ে চলে যাচ্ছি। কেন? কিছু মনে করো না, তোমার তো অপয়া মেয়েকে পছন্দ না, তাই অপয়া মেয়েকে নিয়ে চলে যাচ্ছি। আর তোমাকে অপয়া মেয়ের মুখ দেখতে হবে না। আর আরেকটা কথা, তোমার সিদ্ধান্ত আমি মানতে পারলাম না। আমি দিশাকে তালাক দিয়ে আরেকটা বিয়ে করতে পারবো না, কারণ আমি দিশাকে ভালোবেসে বিয়ে করেছি। আর যে মেয়ে আমার জন্য তার সব কিছু ফেলে আমার কাছে এক কাপড়ে বের হয়ে আসছে, কি করে ভাবলে তাকে আমি ছেড়ে চলে যাব? ওকে বিয়ে করেছে ছেড়ে যাবার জন্য নয়, বরং আগলে রাখার জন্য। দিশার দিকে তাকিয়ে দেখলাম ওর চোখ ছলছল করছে, তাই আমি ওকে বললাম, তুমি কাঁদছো কেন? বাসা ছেড়ে যাচ্ছি বলে কষ্ট পেও না। বাসা ছেড়ে যাচ্ছি, কিন্তু তোমাকে ছেড়ে যাচ্ছি না। দিশা বলল, এটা কষ্টের কান্না নয়, এটা খুশির কান্না। অন্তত এই কান্নাটা আটকেও না। এখন চলো, আম্মু আসছি, ভালো থেকো তোমরা, ভুল করলে ক্ষমা করে দিও। বলেই আমি দিশার হাত ধরে আম্মুর রুম থেকে বের হয়ে আসতে লাগলাম। আর তখনই পেছন থেকে আবার আম্মু বলে উঠল, দাঁড়াও তোমরা। আম্মুর কথায় থমকে গেলাম। তারপর পেছনে ঘুরে জিজ্ঞেস করলাম, আবার কি হলো? তারপর আম্মু আমার কাছে এসে বলল, তোর আম্মুকে তুই কি ভাবিস? ভিলেন শাশুড়ি? এতদিন আমাকে এটাই চিনলি? কি বলছো আম্মু? কিছুই বুঝতে পারছি না। তোকে বাসা ছেড়ে যেতে হবে না মানে? আব্বু বলল, মানেটা আমি বলছি। তোর আম্মু শুধু দেখতে চাইছিল বিপদে তোর ভালোবাসার মানুষের জন্য কত দূর পর্যন্ত যেতে পারিস, সেজন্য এই নাটকটা আমরা দুজন মিলে সাজাই। আম্মু বলল, তোর আব্বু আর আমি এটাই দেখতে চাইছিলাম, শত বিপদের মাঝেও ভালোবাসার মানুষের হাত ছাড়িস কিনা। কিন্তু এখন যা বুঝলাম সেটা হলো, আমার ছেলে বড় হয়ে গেছে, দায়িত্ব নেওয়া শিখে গেছে। আমি চাই সারা জীবন তোরা এভাবে থাক। কিছুক্ষণ চুপ থাকার পর আবার আম্মু বলে উঠল, আর দিশা মা, আমাকে ক্ষমা করে দাও নাটক করতে গিয়ে তোমাকে এভাবে কষ্ট দেওয়ার জন্য। ছি ছি ছি, আম্মু ক্ষমা চেয়ে আমাকে ছোট করছেন কেন? সন্তানের কাছে মায়ের কোনো ভুল নেই আম্মু, আমি তো আপনারই সন্তান। তোমরা দুজনই আমার সন্তান। বলে আম্মু দিশাকে জড়িয়ে ধরল। তারপর আবার আমরা আমাদের রুমে চলে আসলাম। এখন সব ঠিকঠাক হয়ে গেছে। দিশার সাথে আম্মু মোটেও আর খারাপ ব্যবহার করে না। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন আমি অফিসে আছি, এমন সময় আম্মু ফোন দিল। ফোন রিসিভ করে বললাম, আম্মু বলো। তুই তাড়াতাড়ি বাসায় আয়। কেন, কি হয়েছে? দিশা কিচেনের রুমে মাথা ঘুরে পড়ে গেছে। কি? কেমনে? জানি না, তুই সাথে করে ডাক্তার নিয়ে আসিস। আচ্ছা রাখো, আমি আসছি। বলেই ফোন কেটে দিয়ে তাড়াতাড়ি করে অফিস থেকে বের হয়ে ডাক্তার নিয়ে বাসায় চলে আসলাম। রুমে যেতে আম্মুকে বললাম, এখন কি অবস্থা? বুঝতে পারছি না। আমি ধরে তোর রুমে নিয়ে শুয়ে দিয়েছি। তারপর ডাক্তার দিশাকে কিছুক্ষণ চেক আপ করলো। তারপর আমি বললাম, ডাক্তার কোনো সমস্যা? কোনোই সমস্যা নেই, খুশির সংবাদ আছে। মিষ্টি খাওয়ান। মানে? মানে আপনি বাবা হতে চলেছেন। কি? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আম্মু দিশার কাছে গিয়ে দিশাকে জড়িয়ে ধরল। তারপর ডাক্তারকে তার ভিজিটের টাকার সাথে আরও 1000 টাকা দিলাম মিষ্টি খাওয়ার জন্য। উনিও অনেক খুশি হলেন। তারপর তাকে বিদায় দিয়ে আবার তাড়াতাড়ি করে আমার রুমে চলে আসলাম। আম্মু আব্বুকে খবরটা জানাতে গেছে। আমি গিয়ে দিশার পাশে বসে পড়লাম। দিশার হাত আমার হাতের মধ্যে নিলাম। তারপর দিশার হাতে আলতো করে একটা ভালোবাসার পরশ দিলাম। আমার চোখ পানিতে ছলছল করছে। আমার চোখে পানি দেখে দিশা বলে উঠল, রাকিব, তোমার চোখে পানি কেন? তুমি কি খুশি নও? এটা খুশির পানি। আজকে পৃথিবীর সব খুশি তুমি আমাকে এনে দিয়েছ। দিশা বলল, পাগলটা। আজ থেকে তুমি কোনো কাজ করবে না, সব আমি করব, ঠিক আছে? এই, তুমি কি পাগল হয়েছ? কি বলছো এগুলো? খুশিতে আজ আমি আত্মহারা। এভাবে দিশার সাথে আরও কিছুক্ষণ খুনসুটি করলাম। আমি আর অফিস যাই না, আর আম্মুও দিশাকে আর কোনো কাজ করতে দেয় না। এভাবে দেখতে দেখতে 10 মাস কেটে গেল। দিশাকে নিয়ে এখন আমরা হাসপাতালে। আজ দিশার অপারেশন হবে। আমার অনেক টেনশন হচ্ছে। আম্মু আব্বু আমাকে আশ্বাস দিয়ে যাচ্ছেন আর বলছেন, টেনশন করিস না, কিচ্ছু হবে না। কয়েক মিনিট পর ডাক্তার বের হয়ে আসলেন। আমরা সবাই তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে গেলাম। তারপর আমি বললাম, ডাক্তার, কি অবস্থা? দিশা কেমন আছে? টেনশনের কোনো কারণ নেই, মা ও শিশু দুজনেই সুস্থ আছে। তবে তবে কি ডাক্তার? আপনার 2টি কন্যা সন্তান হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে 2টা রাজকন্যা দিয়েছে। খুশিটা ডাবল করে দিলেন ডাক্তার। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। এখন কি দিশার সাথে দেখা করতে পারবো? না, আমরা আগে ওকে বেডে শিফট করব, তারপর দেখতে পারবেন। ওকে ডাক্তার। বলেই ডাক্তার চলে গেলেন। কিছুক্ষণ পর দিশাকে বেডে শিফট করা হলো। আমি আব্বু আম্মু সবাই দিশাকে দেখার জন্য ভিতরে গেলাম। দেখলাম পাশে আমার 2 রাজকন্যা শুয়ে আছে। গিয়ে তাদের মুখের দিকে তাকাতেই মনের ভেতর এক অন্যরকম শান্তি বয়ে গেল। এরকম শান্তি আর কোথাও পাওয়া যাবে না। তারপর আমার রাজকন্যাকে কোলে নিতেই কলিজা একদম জুড়ে গেল। পৃথিবীর সব শান্তি আমার কাছে জমা হয়েছে এরকম মনে হচ্ছে। আমি আমার 2 রাজকন্যাকে অনেক আদর করলাম। তারপর দিশা বলল, দেখেছি 2 রাজকন্যা পেয়ে রাজকন্যার আম্মুকে ভুলে গেছে। রাজকন্যার আব্বু,
আমি দিশার কথা শুনে একটু হেসে দিলাম। হেসে দিশার কাছে যেতেই আমার আঙুল টেনে ধরল আমার রাজকন্যা। এটা দেখে দিশা বলল, বাহ, রাজকন্যা তো দেখছি ওর আব্বুর মতো হয়েছে। কার রাজকন্যা দেখতে হবে তো। এভাবে হাসপাতালে 7 দিন থাকার পর দিশাকে রিলিজ করে দেয়া হলো। আমার 2 রাজকন্যা আর দিশাকে নিয়ে বাসায় চলে আসলাম। আমার 2 রাজকন্যার নাম, একটা জান্নাত আর একটা রুহি। 5 বছর পর জান্নাত বলল, দিদা তোমার ছেলে কোথায়? বাচ্চা তো, তাই তোতলিয়ে কথা বলছে। আম্মু বলল, কেন দাদু ভাই? রুহি বলল, তোমার ছেলে অনেক পতা, আমাদের আতকে ঘুলতে নিয়ে দেওয়ার কথা, কিন্তু এখনও আত্মে না। বলতে বলতে আমি অফিস থেকে বাসায় ফিরলাম। এসেই আমি বললাম, আমার 2 রাজকন্যা নালিশ করছে। জান্নাত বলল, তুমি আমাদের তাতে কথা বলবে না, তুমি অনেক দেরি করতো। আমি বললাম, সরি আম্মু, এই কানে ধরছি, আর এরকম হবে না। আমার কানে ধরা দেখে দিশা আর আম্মু কিচেন রুম থেকে হাসছে। তারপর পকেট থেকে 2টা চকলেট বের করে বললাম, আমার যে রাজকন্যা আমাকে আগে জড়িয়ে ধরে কিস করবে তাকে এই 2 চকলেট দেব। তারপর দুজনই দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে 2 গালে 2টা চুমু দিল। আমিও দুজনকে চকলেট দিয়ে কোলে তুলে নিলাম। তারপর ফ্রেশ হয়ে সন্ধ্যার আগে দিশা আর 2 রাজকন্যাকে নিয়ে ঘুরতে চলে গেলাম। অনেক মজা করলাম। দুজন অনেক কিছু বায়না করছে, অনেক কিছু কিনছে। সন্ধ্যা নেমে আসছে। জান্নাত আমার কোলে আর দিশার কোলে রুহি। আমি দিশার হাত ধরে হাঁটছি। এখন মনে হচ্ছে পৃথিবীর সব সুখ আমার কাছে। এভাবেই আমার 2 রাজকন্যা আর তার আম্মুকে নিয়ে আমার ছোট্ট সংসারের সুখী জীবনের গাড়ি তার আপন গতিতে চলতে লাগলো।